শেখ আকিজ উদ্দিনের জীবনী হতে পারে তরুণ উদ্যোক্তাদের জন্য জিরো থেকে হিরো হওয়ার সেরা অনুপ্রেরণা ও শিক্ষার একটি দারুণ সোর্স। একজন কমলা লেবুর ফেরিওয়ালা যিনি মাত্র ১৬ টাকার সম্বল পকেটে নিয়ে ভাগ্য করতে বেরিয়েছিলেন। কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন এবং ২৯টি শিল্প কারখানার মালিক হলেন কিভাবে তিনি, সেই কাহিনী আমরা আজ জানব শেখ আকিজ উদ্দিনের জীবনী থেকে। জ্যাক মা, ধীরুভাই আম্বানি এইসব জিরো থেকে হিরো হওয়ার মানুষদের কাতারে বাংলাদেশে শেখ আকিজ উদ্দিনকেও চোখ বন্ধ করে স্থান করে দেওয়া যায়। একদম শূন্য থেকে শুধু চেষ্টা, পরিশ্রম আর আইডিয়াকে কাজে লাগানোর জোরে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার প্রতিষ্ঠিত আকিজ গ্রুপ এর কর্মীর সংখ্যা প্রায় ৭০,০০০-এর বেশি। গ্রুপে মোট সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। আপনার যদি কিছুই না থাকে এবং আপনি যদি তারপরও জীবনে ধনী হওয়ার স্বপ্ন দেখে থাকেন অথবা বিশাল কিছু করতে চান, শেখ আকিজ উদ্দিন হতে পারেন আপনার সেরা অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার খোঁজে চলুন ঘুরে আসি সত্যি সত্যি জিরো থেকে হিরো হওয়া আকিজ উদ্দিনের জীবনী থেকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আকিজ উদ্দিন সম্পর্কে অজানা তথ্য এবং জীবনী এবং তার গ্রুপ সম্পর্কে রহস্যময় কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। শেখ আকিজ উদ্দিনের জীবনী। বিদেশে উদ্যোক্তা ব্যবসায়ীদের অনেক আগে থেকেই যে চোখে দেখা হয়, আমাদের দেশে একটা সময় পর্যন্ত সেভাবে দেখা হতো না। ইউরোপ আমেরিকায় তাদের গুণীজনের কাতারে রাখা হলেও আমাদের উপমহাদেশে ব্যবসা করাকে গুণীজনরা অনেক সময় দ্বিতীয় শ্রেণীর পেশা হিসেবে দেখতেন। কাজেই শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক, রাজনীতিবিদ বা এই ধরনের মানুষদের মতো ব্যবসায়ীদের জীবন নিয়ে তত ভালো ডকুমেন্টারি করা হতো না। এখনও যে খুব একটা হয় তাও বলা যাবে না। এর কারণে বাইরের ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য পাওয়া যতটা সহজ, দেশের ব্যবসায়ীদের নিয়ে ততটা তথ্য পাওয়া সহজ নয়। বিশেষ করে যিনি মৃত্যুবরণ করছেন তার সম্পর্কে তথ্য পাওয়া আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে আমাদের সৌভাগ্য, শেখ আকিজ উদ্দিনকে নিয়ে বেশ কিছু লেখা বা তার সাক্ষাৎকার বেশ কিছু পুরাতন পত্রিকায় ছাপা হয়েছিল। দৈনিক ইত্তেফাক, বণিক বার্তা, দৈনিক সংবাদ ইত্যাদি পত্রিকায় তাকে নিয়ে লেখা পাওয়া যায়। এছাড়া তার নিজের দেয়া সাক্ষাৎকার বণিক বার্তায় এসেছিল। এর ফলে আমরা মোটামুটি ভালোভাবে শেখ আকিজ উদ্দিনের জীবনী, জিরো থেকে হিরো হওয়ার কাহিনী এক জায়গায় করতে পেরেছি। শেখ আকিজ উদ্দিনের জন্ম ও ছেলেবেলা। শেখ আকিজ উদ্দিনের জন্ম খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের মফিজ উদ্দিন ও মতিনা বেগমের দরিদ্র ঘরে ১৯২৯ সালে। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ছবির মতো সবুজ সুন্দর একটি গ্রামে তার শৈশব কাটলেও অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী। বাবা ছিলেন মৌসুমি ফসল কেনাবেচার সাথে জড়িত ছোট্ট ব্যবসায়ী। বাবার আয় এতই কম ছিল যে আকিজ স্কুলে যাওয়ার সুযোগ পাননি। তবে বাবার সাথে থেকে থেকে তিনি ব্যবসার বিষয়ে বেশ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করেন। সেই সাথে দারিদ্র্যের সাথে লড়তে লড়তে অল্প বয়সে পরিণত হয়ে ওঠেন একজন দক্ষ ব্যবসায়ী। ১৯৪২ সালে ১৩ বছর বয়সে আকিজ ভাগ্য ফেরাতে বাড়ি ছাড়েন। স্বপ্ন আর টিকে থাকার লড়াই। এখন যেমন মানুষ গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে ঢাকার মতো মহানগরীতে পাড়ি জমায়, সেই সময় বাঙালিদের কাছে এমন শহর ছিল কলকাতা। আকিজ উদ্দিনও সেই কলকাতার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন। সম্বল ছিল মাত্র ১৬ টাকা। ১৯৪২ সালে ১৬ টাকা খুব বেশি টাকা ছিল না। কলকাতায় তার পরিচিত কোনো মানুষও ছিল না। শুধু আশা, স্বপ্ন আর সাহস ভর করে তিনি বাড়ি ছেড়েছিলেন। বাবার কাছ থেকে মাত্র ১৬ টাকা নিয়ে বাড়ি ছাড়ি। গন্তব্য কাছাকাছি মহানগর কলকাতা। সেখানে গিয়ে আশ্রয় নিলাম শিয়ালদহ রেল স্টেশনে। সারাদিন ঘুরি ফিরি কাজের সন্ধান করি আর রাত হলেই স্টেশনের এক কোণে কাগজে বিছিয়ে শুয়ে পড়ি। সারাদিনের খাবার ৬ পয়সার ছাতু। এর বেশি খরচ করার সুযোগ ছিল না, কারণ টাকা দ্রুত ফুরিয়ে আসছিল, কিন্তু উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছিলাম না। এভাবে বেশ কিছুদিন ভিক্ষুকের মতো স্টেশনে কাটানোর পর তার পরিচয় হয় সেখানকার জাকারিয়া হোটেলের মালিকের সাথে। তিনি দয়া করে আকিজ শেখকে তার হোটেলের এক কোণায় থাকার জায়গা দেন। কোনোভাবে কাজ জোটাতে না পেরে তিনি ব্যবসার চিন্তা করতে থাকেন, কিন্তু হাতে এতই অল্প টাকা ছিল যে তিনি ব্যবসাও শুরু করতে পারছিলেন না। এরপর একসময় জানতে পারলেন কমলা লেবুর ব্যবসায় পুঁজি খুবই কম লাগে এবং এতে লাভও বেশি ভালো হয়। এরপর তিনি শুরু করলেন পাইকারি দরে কমলা কিনে ফেরি করে বেচা। কলকাতার হাওড়া ব্রিজের আশেপাশের এলাকায় তিনি কমলা লেবু ফেরি করতেন।
এই ব্যবসা করার জন্য দিনে 2 টাকা চাঁদাও দিতে হতো কলকাতার পুলিশকে। এই ব্যবসা করতে করতে তার হাতে কিছু টাকা জমে গেল। এরপর তিনি ভ্যান গাড়ির উপর ভ্রাম্যমাণ মুদির দোকানে আইডিয়া পেলেন। সেই সময় ভ্রাম্যমাণ মুদির দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল। তিনিও একটি মুদির দোকান চালু করলেন। তবে একটি সমস্যা ছিল যে তিনি হিন্দি একদমই জানতেন না। অন্যদিকে অন্য ব্যবসায়ীরা হিন্দি ভাষায় ছোট ছোট ছড়া বানিয়ে সেগুলো বলে বলে ক্রেতাদের আকৃষ্ট করতেন। আকিজ ধীরে ধীরে হিন্দিও শিখতে শুরু করলেন এবং এক সময় শিখেও ফেললেন। তারপর ভ্যান গাড়ির উপর মুদি মালার দোকানটি বেশ জমে উঠল। তার দোকানের সব পণ্যই দামই ছিল 6 আনা, তাই তিনি এর নামও দিয়েছিলেন নিলামওয়ালা 6 আনা। দোকান ভালোই চলছিল, কিন্তু সেই দোকানও তিনি বেশি দিন চালাতে পারেননি। অবৈধ দোকান চালানোর অভিযোগে একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। 5 টাকা জরিমানার সাথে 3 দিনের জেল হয় তার। জেল খাটায় তার এতই রাগ আর অভিমান হয় যে তিনি তার লাভজান ব্যবসাটি বিক্রি করে দেন। তারপর কিছুদিন তিনি কিছুই করেননি। কলকাতার এখানে ওখানে অনিশ্চিত ঘুরে বেরিয়েছিলেন। এভাবে কিছুদিন কাটার পর তার পরিচয় হয় এক পেশোয়ারি ব্যবসায়ীর সাথে তিনি পাকিস্তানের পেশোয়ারে পাড়ি জমান। সেখানকার প্রচলিত পশতু ভাষা শিখে নেন অল্প দিনেই। তারপর দোকান বিক্রির টাকা বিনিয়োগ করে শুরু করেন ফলের ব্যবসা। ঘরে ফেরা। 2 বছর ফলের ব্যবসা করে তিনি 10,000 টাকার মতো মুনাফা করেন। এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। যুদ্ধের বিপদ, বাবা মায়ের জন্য টান আর হাতে বেশ কিছু টাকা জমে যাওয়া, এই সব মিলিয়ে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কিছুদিনের মধ্যেই মধ্যডাঙ্গা গ্রামে বাবা মায়ের কাছে ফিরে আসেন। তবে বাবা মায়ের সাথে বেশি দিন থাকা হয়নি তার। অল্প দিনের ব্যবধানে বাবা মফিজউদ্দিনের মা মতিনা বেগম মারা যান। আকিজের বয়স তখন 19 বছর। নিঃসঙ্গ আকিজউদ্দিনের এরপর সেই গ্রামেই সখিনা খাতুনকে বিয়ে করেন। আকিজ বিড়ি শুরু। ব্যবসা আর বড় হওয়ার স্বপ্ন যার ভেতরে একবার জেগেছে সে সহজেই থেমে থাকতে পারে না। আকিজও পারেননি। বাবা মায়ের মৃত্যুর শোক কাটানো ও বিয়ে করার পর তার মাঝে উদ্যোক্তার সত্তাটি আরও জেগে ওঠে। তিনি ভাবতে থাকেন কি করা যায়। তিনি নিজের এলাকায় থেকে কিছু একটা করতে চাচ্ছিলেন। সেই সময় তার অঞ্চলে বিধু বিড়ি খুবই নাম করা ছিল। বিধু বিড়ির মালিক ছিলেন বিধুভূষণ। বিধুভূষণের ছেলে ছিলেন আকিজের কাছের বন্ধু। বিধুভূষণের পরামর্শ ও সহায়তায় 1952 সালে তিনি তার নিজের বাড়িতে বিড়ির ব্যবসা শুরু করেন। বিড়ি তৈরি বিক্রি করে বেশ কিছু লাভ থাকে। বেজেরডাঙ্গা রেল স্টেশনের কাছে তিনি দোকান নেন। 1950 সালের দিকে তার মূলধন গিয়ে দাঁড়ায় প্রায় 60,000 টাকায়। কিন্তু এবারও তার উপর দুর্ভাগ্য নেমে আসে। দৈনিক ইত্তেফাকের প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, হঠাৎ এক রাতে আগুন লেগে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম। ইত্তেফাকের তথ্য অনুযায়ী পুড়ে যাওয়া দোকানে 30,000 টাকার মালপত্র ও নগদ 4,000 টাকা ছিল। সেই সাথে দোকানের অবকাঠামো পুরো ছাই হয়ে গিয়েছিল। সেই আমলে প্রায় 60,000 টাকা মানে অনেক টাকা। তার এক কর্মচারী আহত হয়েছিলেন এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে সব হারিয়ে তিনি ভেঙে পড়েননি। তার বিশ্বাস ছিল চেষ্টা করলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই সদয় হবেন। সেই প্রসঙ্গে তার ভাষ্য ছিল, সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম, কিন্তু এক মুহূর্তের জন্য মনোবল হারাইনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল আবার শূন্য থেকে শুরু করব, উপরওয়ালা নিশ্চয়ই সদয় হবেন। জিরো থেকে হিরো আবারও। বাজারে আকিজ নামে যে কথাটি সবচেয়ে বেশি প্রচলিত ছিল তা হলো তিনি সৎ এবং পরিশ্রমী। এই সততার পরিশ্রমী স্বভাবের সুনামের কারণে তিনি স্থানীয় মহাজন ও ব্যবসায়ীদের কাছ থেকে দারুণ সাহায্য পেলেন। ধার কর্জ করে তিনি আবার শুরু করলেন। মহাজনদের সাহায্য আবারও দোকান নির্মাণ করেন। আর এবার বিড়ির পাশাপাশি ধান, চাল, পাট, গুড়, ডালের ব্যবসাও শুরু করেন এবং ঘুরে দাঁড়াতেও তার বেশি সময় লাগেনি। পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, সততা, নিষ্ঠা আর একাগ্রতার ফলে আমার ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। কিছুদিনের মধ্যেই আমি লাখখানেক টাকার মালিক হয়ে গেলাম। এবারে শুরু করলাম ধান, পাট, চাল, গুড় আর ডালের ব্যবসা। সব ক্ষেত্রেই আমার মূলধন ছিল বিশ্বস্ততা। সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত আমাকে। 60-এর দশকে আমি যশোরের সীমান্তবর্তী নাভারণে পুরাতন বাজারে চলে আসি। এই সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোজাহার বিশ্বাস আমাকে বেশ সহযোগিতা করেন। এখানে এসে নতুন করে বিড়ির ব্যবসা শুরু করে গড়ে ওঠে আকিজ বিড়ি ফ্যাক্টরি। আস্তে আস্তে অন্যান্য ব্যবসাতে মনোনিবেশ করি। যশোরের নাভারণ বাজারে এসে ব্যবসা শুরু করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
নাবারণ বাজারেই তিনি বিখ্যাত আকিজ বিড়ি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি এই কোম্পানিকে জাপান টোবাকো $1.5 বিলিয়ন কিনে নিয়েছে। এর পরের বছরগুলোতে একে একে তিনি আকিজ গ্রুপের ব্যানারে বাংলাদেশের সবচেয়ে বড় বেশ কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1960 সালে অভয়নগর প্রতিষ্ঠা করেন SF ইন্ডাস্ট্রি লিমিটেড, অত্যাধুনিক একটি চামড়ার কারখানা। তারপর 2006 সালে 77 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত একে একে প্রায় 29টি কোম্পানি প্রতিষ্ঠা করে গেছেন। কোম্পানিগুলো প্রতিটি বাংলাদেশ ও দেশের বাইরের বাজারে সুপ্রতিষ্ঠিত। তার নিজ হাতে প্রতিষ্ঠা করা কোম্পানিগুলোর লিস্টটি দেখলে এ ব্যাপারটি বুঝতে পারবেন। ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রি লিমিটেড, আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, আকিজ ট্রান্সপ্লান্টিং এজেন্সি লিমিটেড, জেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আকিজ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড, আকিজ জুট মিল লিমিটেড, আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড, আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড, আকিজ হাউজিং লিমিটেড, সাবার ইন্ডাস্ট্রি লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আকিজ অনলাইন লিমিটেড, নেবুলা লিমিটেড, আকিজ কর্পোরেশন লিমিটেড, আকিজ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি লিমিটেড, আকিজ অ্যাগ্রো লিমিটেড, আকিজ পেপার মিলস লিমিটেড। তার অবর্তমানে তার দেখানো পথে এগিয়ে যাচ্ছে আকিজ গ্রুপ। তার মৃত্যুর পর আকিজ গ্রুপ আরও বেশ কয়েকটি কোম্পানি খুলেছে এবং ব্যবসা খুব বড় থেকে আরও বড় হয়েছে। ব্যক্তি শেখ আকিজ উদ্দিন। শেখ আকিজ উদ্দিনের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা, আত্মবিশ্বাস, মানুষকে আপন করে নেয়ার ক্ষমতা, সেই সাথে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার গুণ। প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবে চিন্তে নিতেন, আর যে কোনো পরিস্থিতিতেই সৃষ্টিকর্তার অনুগ্রহের উপর ভরসা রাখতেন। সময় যতই খারাপ আসুক তিনি মাথা ঠান্ডা করে কাজ করতেন। একটা মানুষের মধ্যে সততা আর মানুষকে আপন করে নেয়ার গুণ না থাকলে একদমই সব হারা একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কথায় প্রচলিত আছে যে তিনি বিপক্ষের লোককেও নিজের ব্যবহারে আর বুদ্ধি দিয়ে পক্ষে টেনে আনতেন। দেশের সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তি হয়েও তার মাঝে কোনো প্রকার অহংকারের প্রকাশ পাওয়া যায়নি কোনোদিনও, এবং কারোর মুখে শোনাও যায়নি। পোশাক আশাক এবং চালচলন অত্যন্ত সাদাসিধেভাবে চলতেন তিনি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ডোনেশনগুলোর একটি তার করা। 2000 সালে তার উত্থানের এলাকায় যশোরে ভয়াবহ বন্যার সময় তিনি একাই প্রায় 1 কোটি টাকা ত্রাণ বিতরণ করেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি 1980 সালে আদ-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি মানব সেবায় উদাহরণ সৃষ্টি করে চলছে। এই ট্রাস্টের অধীনে আদ-দ্বীন শিশু কিশোর নিকেতন, আদ-দ্বীন নার্সিং ইনস্টিটিউট, আদ-দ্বীন ফোরকানিয়া প্রজেক্টের মতো মানব সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো শিক্ষা, স্বাস্থ্য সেবা, অসহায় মানুষকে সাহায্য করে চলছে। আদ-দ্বীন ফাউন্ডেশন ও ট্রাস্ট ছাড়াও তিনি আকিজ কলেজিয়েট স্কুল, সকিনা স্কুল ফর গার্লস প্রতিষ্ঠা করেন। নিজে শিক্ষিত হতে না পারলেও শিক্ষার প্রতি তার সব সময় দারুণ অনুরাগ ছিল। তার 10 ছেলে 5 মেয়ের সবাই উচ্চ শিক্ষিত, প্রতিষ্ঠিত। তার বড় ছেলে ডক্টর শেখ মহিউদ্দিন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। অনেক লোকই ভালো অবস্থায় এসে নিজের অতীত ভুলে যেতে চায়, কিন্তু শেখ আকিজ উদ্দিনের গর্বের সাথে তার দরিদ্রময় অতীত, দরিদ্র বাবা মা সংগ্রামের কথা বলতেন। তিনি কখনোই ভাবতেন না যে এসব তাকে ছোট করবে। সাহসী বড় মনের মানুষ না হলে এটা করা যায় না। এটা না হলে জিরো থেকে হিরো হওয়াও অসম্ভব। পরিশিষ্ট। শেখ আকিজ উদ্দিনের জীবনী সত্যিকারের অর্থে জিরো থেকে হিরো হওয়ার এক দারুণ উদাহরণ। বারবার সব হারিয়ে নিঃস্ব হয়ে আবার উঠে দাঁড়ানো এই মানুষটির জীবন কাহিনী যে কারোর জন্য অনুপ্রেরণা, সাহসের উৎস হতে পারে। শেখ আকিজ উদ্দিনের জীবনী নিয়ে যে কথাগুলো বললাম আপনার অনুপ্রাণিত করতে পারে, তবে আমাদের প্রচেষ্টা সফল। এই প্রতিবেদনটির বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার সব মতামত আমাদের কাছে অমূল্য সম্পদ। আর যদি মনে হয় এই প্রতিবেদনটি শুনে অন্যরাও অনুপ্রাণিত হবে, তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের আরও কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।